সঙ্গীতা তার মা, দাদা এবং বৌদির সঙ্গে বাস করে। সঙ্গীতার দাদা মোহন এক বিশাল বড় ব্যবসায়ী ছিল, আর শহরের বুকে তাদের দুই জায়গায় বড় বড় দুটো ফ্ল্যাট ছিল। সেই সাথে পৈতৃক সম্পত্তিও ছিল অনেক। তাই টাকা পয়সার অহংকারী মোহনের মাটিতে কখনো পা পড়ে না, এমনকি সে গরিবদের প্রতি কখনো সম্মান প্রদর্শন করে না। আর মোহনের বউ নুপুরও ছিল একেবারে মোহনের সমরূপ। তারা দুজনেই প্রচন্ড পরিমাণে টাকা লোভী এবং অহংকারী ছিল। অন্যদিকে সঙ্গীতা একেবারে তার দাদা বৌদির বিপরীত। সঙ্গীতা যেমনই সহজ সরল ছিল, তেমনি সে খুবই উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ ছিল। তাই সে নিজেদের বড়লোক পরিবারের কথা ভাবনা চিন্তা না করেই নিখিল নামে এক মধ্যবিত্ত পরিবারের ছেলেকে পছন্দ করে বসে। আর নিখিলও সঙ্গীতার মতো খুবই ভালো মনের মানুষ ছিল। তাই সঙ্গীতা নিখিলকেই বিয়ে করবে বলে ঠিক করে। দাদা, তুমি কেন এত মাথা গরম করছো? নিখিল খুবই ভালো ছেলে, এমনকি মায়েরও নিখিলকে খুব পছন্দ। তুমি একবার অন্তত ওর সঙ্গে দেখা করো, দেখবে তোমারও নিখিলকে খুব পছন্দ হবে। নিখিল খুব ভালো, ওর মতো মানুষ এখনকার পৃথিবীতে পাওয়া যাবে না। কখনো না, ওই দুই কোটি ছেলেটার সঙ্গে আমি জীবনেও দেখা করবো না। আমি ওই গরিব ভিখারিটার মুখ পর্যন্ত দেখতে চাই না। আমার ওই ছেলেটাকে একেবারে পছন্দ না। তুই ওই ছেলেটাকে ছেড়ে দে। আমি আমার বিজনেস পার্টনার, মানে আমার বন্ধু বলতে পারিস। সুরজিতের সঙ্গে তোর বিয়ে দেবো, আর তুই ওর সঙ্গে খুবই সুখে থাকবি। বিয়ের পর টাকার গদিতে ঘুমাতে পারবি, বুঝেছিস? চুপ করো দাদা। নিখিলকে তোমার পছন্দ নয় ঠিক আছে, কিন্তু তুমি নিখিলের নামে উল্টোপাল্টা কথা বলবে না। কারণ আমি নিখিলের মতো ভালো মানুষের নামে একটাও আজে বাজে কথা শুনতে চাই না। আর আমি তোমার মতো টাকা দিয়ে মানুষকে বিচার করি না। আর আমি টাকাকে নই, আমি একজন ভালো মানুষকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে কর, কিন্তু তোর বিয়েতে আমি কিংবা তোর বৌদি কোনো রকম ভাবে সামিল হতে পারবো না। তুই কাকে বিয়ে করবি, কিভাবে বিয়ে করবি বুঝে নে। আমি আর তোর বৌদি এসবের মধ্যে নেই। দাদা, তুমি এরকম করে বলো না। এখন বাবা বেঁচে নেই, আর তুমি যদি দাদা হয়ে এরকম কথা বলো, তাহলে আমি কিভাবে নতুন জীবন শুরু করব বলো? আর তাছাড়া তুমিও তো বৌদির সঙ্গে লাভ ম্যারেজ করেছো। তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো, তখন কোনো সমস্যা নেই। আর এখন আমি কেন নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না? মনে তো হচ্ছে তোর মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। তুই ভিখারি ছেলেটার সঙ্গে নিজের বৌদির তুলনা করছিস। তুই জানিস তোর বৌদি কত বড় লোক বাড়ির মেয়ে? আর তুই নিখিলকে বিয়ে করে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পারবি না। তুই নিখিলকে বিয়ে না করে রাস্তার একজন ভিখারিকে তো বিয়ে করতে পারতিস, কারণ নিখিল যা টাকা ইনকাম করে তার চেয়ে রাস্তার ভিখারিটা অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, বুঝেছিস? মোহনের মুখে এই সমস্ত কথা শুনে সঙ্গীতা ভীষণই রেগে যায়, আর সে তার দাদার কোনো কথা শুনতে চায় না। এমন পরিস্থিতিতে মনোরমা দেবীও মোহনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মোহন একেবারে নাছোড় বান্দা। সে কারোর কোনো কথা শুনতে চায় না। তাই শেষ পর্যন্ত দাদা বৌদির বিরুদ্ধে গিয়েই সঙ্গীতা নিখিলকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর এভাবেই ভাই বোনের সম্পর্কে ভাঙনের সৃষ্টি হয়। সঙ্গীতার বিয়ের পর তার দাদা, বৌদি কিংবা মা সঙ্গীতার সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখে না, কিন্তু সঙ্গীতা বিয়ের পর নিখিলের সঙ্গে খুবই সুখে দিন কাটায়। নিখিল একজন কার মেকানিক হলেও সবসময় সে সঙ্গীতার খুবই খেয়াল রাখে আর তাকে ভালো রাখার চেষ্টা করে। সঙ্গীতা, তুমি মন খারাপ করো না। দেখবে একদিন একদিন তোমার দাদা বৌদি তোমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবে। আমি জানি তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করো। আচ্ছা, ওসব কথা ছাড়ো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আজকে আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবো। এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই সঙ্গীতা এবং নিখিল দুজনেই পার্কে ঘুরতে যায়। আর পার্ক থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই সঙ্গীতার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। আর সেই গাড়ির মধ্যেই সঙ্গীতা তার দাদা, বৌদি এবং তাদের মেয়ে মিষ্টিকে দেখতে পায়। আর যা দেখে সঙ্গীতা একেবারে আনন্দে লাফিয়ে ওঠে। নিখিল, ওই দেখো, ওই গাড়িতে আমার দাদা, বৌদি আছে, মিষ্টিও আছে। ওই দেখো দেখো, ওই লাল রঙের গাড়িটাতে। দাঁড়াও, আমি এখনই ওদের সঙ্গে কথা বলে আসছি। এই বলে সঙ্গীতা সেই গাড়িটার দিকে তাড়াতাড়ি করে ছুটে যায়। দাদা, বৌদি, কেমন আছো তোমরা? এই যে এদিকে এদিকে, গাড়ির কাজটা নামাও না। শুনতে পাচ্ছ আমার কথা? দাদা, এদিকে তাকাও। এমন সময় নূপুর এবং মোহন দুজনেই সঙ্গীতাকে দেখতে পায়, কিন্তু তাদের মধ্যে কোনো রকম উত্তেজনা থাকে না, বরং তারা সঙ্গীতাকে দেখে ভীষণই অখুশি হয়। এমন সময় সঙ্গীতা বারে বারে তাদেরকে ডাকতে থাকে, যার ফলে মোহন খুবই বিরক্তি প্রকাশ করে। আর সে গাড়ির কাজ নামিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, উফ, এই রাস্তার ধারের ভিখারিগুলো আজকাল বড্ড ডিস্টার্ব করছে। এদের জন্য রাস্তাঘাটে গাড়ি চালিয়ে যাওয়া যাবে না দেখছি। ড্রাইভার, আমার কাছে ক্যাশ টাকা নেই। তোমার কাছে 10-20 টাকা খুচরো থাকলে প্লিজ ওই ভিখারিগুলোকে দিয়ে দাও, তা নাহলে এখান থেকে যাবে না মনে হচ্ছে। মোহনের মুখে এমন কথা শুনে সঙ্গীতার ভীষণই খারাপ লাগে। তবুও সঙ্গীতা মনে আশা নিয়ে বলে, দাদা, বৌদি, একবার আমার দিকে তাকাও না। আমি সঙ্গীতা, তোমরা কেন ভুল ভাবছো? বৌদি, ও বৌদি, কেমন আছো তোমরা? তোমরা কি আমাকে চিনতে পারছো না, নাকি না চেনার ভান করছো? দাদা না হয় আমার উপর রেগে আছে, কিন্তু বৌদি, তুমি তো আমার সঙ্গে কথা বলতে পারো, বলো, তোমরা কি এখনো আমার উপর রেগে থাকবে? তোমরা জানো তোমাদের কথা সব সময় আমার মনে পড়ে।
পিসি, আমারও তোমার কথা সবসময় মনে পড়ে। ওমা, পিসির দিকে একবার দেখো না, পিসি কেমন ভাবে কাঁদছে। পিসি, তুমি কাঁদছো কেন পিসি? ও সঙ্গীতা, আসলে এতক্ষণ ধরে আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি। ইস, কি অবস্থা হয়েছে তোমার। আমি তো সত্যিই তোমাকে রাস্তার কোনো ভিখারি বলেই মনে করেছিলাম। ও মাই গড, তোমার মধ্যে আর রাস্তার ভিখারিদের মধ্যে এখন আর কোনো পার্থক্য থাকলো না, কারণ এরকম কম দামি সাধারণ পোশাক আশাক রাস্তার ভিখারিগুলোই পরে থাকে। আর তোমার বরের পোশাক দেখো, এর চেয়ে দামি পোশাক আমাদের বাড়ির কাজের লোকেরা ব্যবহার করে। ড্রাইভার চলো, আমি আমার মূল্যবান সময় এখানে দাঁড়িয়ে নষ্ট করতে চাই না। আর মিষ্টি, আমি তোকে বলেছি না তোর পিসি মারা গেছে? মোহনের কথা শুনে সঙ্গীতার খুব খারাপ লাগে, তাই সে হাউ হাউ করে কাঁদতে থাকে। কিন্তু তাতেও মোহন এবং নূপুরের কিছু যায় আসে না, তারা মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আর আজকে দাদা এবং বৌদির কাছ থেকে এরকম অপমানিত হওয়ার পর সঙ্গীতা ভীষণই ভেঙে পড়ে। আমার জন্য তোমার সঙ্গে এসব হচ্ছে, শুধুমাত্র আমার জন্য। তুমি যদি আমার মতো গরিব ছেলেকে বিয়ে না করতে, তাহলে তোমার দাদা বৌদি আজকে তোমার সঙ্গে এরকম ব্যবহার করতো না। তুমি এরকম করে বলো না নিখিল, আমার খুব খারাপ লাগছে। আর দাদা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, সেটার জন্য তুমি দায়ী নও। আমার দাদা ভীষণ রাগী। আমার মনে হচ্ছে দাদার রাগ ভাঙতে আরো অনেক সময় লাগবে। চলো আমরা বাড়ি ফিরে যাই। আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এভাবেই সময় কাটতে থাকে। আর দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে যায়। এরই মধ্যে মোহন এবং নূপুর দুজনে বড় এক ষড়যন্ত্র করে। আমাদের কিন্তু প্ল্যানটা সাকসেসফুল করার জন্য অবশ্যই ওই সঙ্গীতার শ্বশুর বাড়িতে যেতে হবে, কারণ আমরা তো সরাসরি কিছু করতে পারবো না। তাই প্রথমে আমাদেরকে ভালো সাজার নাটক করতে হবে, তাহলেই হয়তো আমরা যেটা চাইছি সেটা আমরা পেয়ে যাব। তোমার মাথা খারাপ হয়েছে? 6 মাস আগে ওদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, আর আমরা ওদের সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছি। আর তুমি বলছো এখন ওদের বাড়িতে যেতে হবে? না না, আমি ওই ভিখারিদের বাড়িতে যেতে পারবো না। আরে এছাড়া তো বললাম আমাদের কাছে কোনো উপায় নেই। তুমি চিন্তা করো না, শুধু একটাবার ওদের বাড়িতে যেতে হবে। আর ওদের বাড়িতে কিভাবে যাব, কি করতে হবে, সব প্ল্যান আমার করা হয়ে গেছে। আমাদেরকে শুধু একটু অ্যাক্টিং করতে হবে জাস্ট, আর কিছু নয়। আর আমরা যখন ওদের বাড়িতে যাব, তখন দয়া করে তুমি তোমার মাথাটা শান্ত রাখবে। ঠিক আছে, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো। এই কথা শুনে নূপুর খুবই খুশি হয়। আর পরের দিনই নূপুর সঙ্গীতাকে ফোন করে। হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি না, কে বলছেন বলুন। সঙ্গীতা, আমি নূপুর বলছি গো, তোমার বৌদি। চিনতে পারছো না? কেমন আছো বলো। আরে বৌদি তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাকে ফোন করে খোঁজ খবর নিচ্ছ। আমি খুব ভালো আছি। দাদা কেমন আছে বলো। আর মা কেমন আছে? মা তো একবারও আমাকে ফোন করে না। তোমাদের মতো কি মাও আমার উপর রেগে আছে? না সঙ্গীতা, আমরা কেউ তোমার উপর রেগে নেই। আসলে এখন সবকিছুই পাল্টে গেছে। কিছুদিন আগে মায়ের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম মাকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারলাম না। আর এরকম ঘটনার পর থেকে তোমার দাদা কিন্তু একেবারে ভেঙে পড়েছে। এখন সব সময় শুধু তোমার কথা মনে করে। আর তোমার দাদার শরীরটাও এখন ভালো থাকে না, সব সময় তোমাকে নিয়ে চিন্তা করে বলে ওর প্রেশার খুব হাই হয়ে গেছে। দিনে 2 বেলা 3 বেলা করে ওষুধ খেতে হচ্ছে। বৌদির মুখে এমন কথা শুনে সঙ্গীতা একেবারে আকাশ থেকে পড়ে। কি বলছো কি বৌদি? এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? এমনকি একবার মাকে শেষবারের মতো দেখারও সুযোগ দিলে না তোমরা? কি আর বলবো বলো, সবই ভাগ্যের ব্যাপার। আবার এখন বলছো দাদাও অসুস্থ। চিন্তা করো না, আমি কালকেই দাদার সঙ্গে দেখা করতে আসছি। আরে না না সঙ্গীতা, তোমার আসার প্রয়োজন নেই। আসলে আমরা তো কোনোদিনও তোমার শ্বশুর বাড়িতে যাইনি, তাই তুমি কোথায় থাকো, কিভাবে থাকো, কিছুই আমরা জানি না। তাই কালকে বরং আমি আর তোমার দাদা তোমার শ্বশুর বাড়িতে যাব। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বলো। আরে তোমার কি মাথা খারাপ নাকি? আমার আবার কি আপত্তি হবে? তোমরা আমার শ্বশুর বাড়িতে আসবে, এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? আমি কালকে তোমাদের জন্য অপেক্ষা করব। আর সত্যি বলতে এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে এসেছি। এই বলে সঙ্গীতা ফোন রেখে দেয়। আর পরের দিন দাদা বৌদি বাড়িতে আসবে বলে সে মনে মনে খুবই খুশি হয়। সঙ্গীতাকে খুশি হতে দেখে নিখিলেরও খুব ভালো লাগে। আর তখনই নিখিলকে সঙ্গীতা একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়, কারণ প্রথমবারের মতো দাদা বৌদি বাড়িতে আসবে বলে সঙ্গীতা তার দাদার পছন্দ মতো খাবার রান্না করতে চায়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গীতা নানান রকম রান্নাবান্না করতে শুরু করে দেয়। আর দুপুর হতে না হতেই মোহন এবং নূপুর তাদের মেয়ে মিষ্টিকে নিয়ে সেখানে হাজির হয়, যার ফলে সঙ্গীতা খুবই খুশি হয়। আর সে খুবই ভালোবেসে তার দাদা বৌদির আপ্যায়ন করতে শুরু করে। কি হলো দাদা, তুমি কিছু খাচ্ছ না কেন? আমি তোমার পছন্দ মতো এত কিছু রান্না করেছি, তোমার কি কোনো খাবার খেতে ইচ্ছা করছে না?
আসলে সঙ্গীতা, তোমাকে বললাম না তোমার দাদার প্রেশার অনেক হাই হয়ে গেছে, তাই এখন কিন্তু তোমার দাদা ডায়েট করছে, সেই জন্য উল্টোপাল্টা কিছু খেতে পারবে না। আর হ্যাঁ, তোমাকে একটা দরকারি কথা বলার আছে। এই যে এই ডকুমেন্টটা ধরো। দাও, আমাকে দাও, আমি বলছি। আসলে সঙ্গীতা, আমরা তোর সঙ্গে অন্যায় করেছি, আর এখন আমরা আমাদের ভুলটা শুধরে নিতে চাইছি। যতই হোক তুই আমার নিজের বোন, তাই আমি তোকে তোর অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। সেই জন্য আমি আমাদের শহরের বড় ফ্ল্যাটটা তোর নামে লিখে দিতে চাই, কেননা মা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তুই এই নে, এই পেপারে সিগনেচার করে দে, তাহলে ওই ফ্ল্যাটটা তোর নামে হয়ে যাবে। আরে না না দাদা, কোনো সমস্যা নেই, আমার ফ্ল্যাট কিংবা গাড়ি কিছুই চাই না। তোমরা আজকে আমার বাড়িতে এসেছো, এর চেয়ে বড় জিনিস আমার কাছে আর কিছুই হতে পারে না, কারণ আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসা চাই। পিসি, তুমি প্লিজ এই পেপারটাতে সাইন করে দাও, তা না হলে কিন্তু মা আর বাবার প্ল্যান একেবারে ফেল হয়ে যাবে, কারণ বাবা মা অনেক প্ল্যান করে এখানে এসেছে। তুমি যদি এই পেপারে সাইন না করো, তাহলে শহরের ওই বড় ফ্ল্যাটটা বাবা মা পাবে না। আমার বাবা মায়ের ওই ফ্ল্যাটটা ভীষণ পছন্দের, আর ঠাম্মি তো ওই ফ্ল্যাটটা তোমার নামে লিখে দিয়ে গেছে, সেই জন্য বাবা মা এখন ওই ফ্ল্যাটটা তোমার কাছ থেকে নিতে চাইছে। মিষ্টির মুখে এরকম কথা শুনে সঙ্গীতা ভীষণই অবাক হয়, তাই তখনই সঙ্গীতা সেই ডকুমেন্টগুলো পড়তে শুরু করে, আর সেই ডকুমেন্টগুলো পড়ার পর সমস্ত সত্যিটা সঙ্গীতার সামনে চলে আসে। ছি দাদা ছি, তোমরা একই রকমের থেকে গেলে। আমি তো ভেবেছি সত্যি হয়তো তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো আর আমাকে আপন করে নিতে এখানে এসেছো, কিন্তু আমার ধারণা ভুল। তোমরা টাকা পয়সা ছাড়া কখনো কিছুই চেনো না। মা মারা যাওয়ার আগেই ওই বড় ফ্ল্যাটটা আমার নামে লিখে দিয়ে গেছে, কিন্তু তোমরা সেটা আমাকে জানতে দাওনি। তোমাদের যখন এতই ওই ফ্ল্যাটটার প্রয়োজন ছিল, তাহলে একবার আমার কাছে ভালো মুখে চাইতে পারতে, আমি হাসি মুখে ফ্ল্যাটটা তোমাদের নামে লিখে দিতাম। এই, আমি কি ভিখারি নাকি যে তোর কাছে আমি হাত পাতবো? মন কখনো কারোর কাছে হাত পাতে না। মোহনের কথা শুনে সঙ্গীতা কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ভালোই ভালোই সেই ডকুমেন্টে সিগনেচার করে দেয়, আর যা দেখে নূপুর এবং মোহন খুবই অবাক হয়। তোমরা যেটা চেয়েছিলে সেটা তোমরা পেয়ে গেছো, তোমরা এবার আসতে পারো। আর হ্যাঁ, আমি আর কখনো তোমাদের মুখ দেখতে চাই না। তোমাদের মতো মানুষরূপী পিশাচের থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততই ভালো, কারণ কিছু কিছু সম্পর্ক সারা জীবনের মতো ভেঙে যাওয়াটাই মঙ্গল। এই শুনে মোহন এবং নূপুর সেখান থেকে চলে যায়, আর সেই দিনের পর থেকে সঙ্গীতা আর কখনো তার দাদা বৌদির কথা মনে করতে চায় না। সে তার দাদা বৌদির সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলতে চায়। মা, এই বৃষ্টি বাদলের দিনে আমার না দিদির কথা খুব মনে পড়ছে। এই বর্ষাকালটা আমরা দুই বোন কতটা মজা করে কাটাতাম, বৃষ্টিতে ভেজা, পকোড়া খাওয়া, আর তুমি আমাদের দুই বোনের পছন্দের ইলিশ মাছ ভাপা, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আরো কত কিছু রান্না করে খাওয়াতে। এখন দিদি নেই বলে আমার যেন বর্ষাকালটা একেবারে ভালোই লাগে না। আমারও আজকে আমার বড় মেয়ের কথা খুব মনে পড়ছে। 5 বছর কেটে গেল, মেয়েটার মুখ দেখা তো দূরের কথা, মেয়েটার সঙ্গে ফোনে কথাও হয়নি। আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের পছন্দের ছেলেকে মেয়েটা বিয়ে করেছে বলে তোর বাবা তো ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতেই দেয়নি। কিন্তু মা, বাবার কথা শুনলে দিদির সঙ্গে আমাদের আর কোনোদিনও দেখাই হবে না। চলো না, আজকে আমরা বাবাকে না জানিয়ে দিদিদের বাড়িতে যাই। আমার না দিদিকে দেখতে খুব ইচ্ছা করছে। দিদি কোথায় থাকে, কিভাবে থাকে, দিদির পরিবারের লোকজন কেমন, আমার জানার ভীষণ ইচ্ছা করছে। আজ থেকে 5 বছর আগে কবিতা হাসি খুশি তার ধনী বাবা মা এবং বোন রিঙ্কির সঙ্গে বাস করত। তাদের পরিবার শহরের ধনী গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল, কিন্তু কবিতা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে চন্দনকে পছন্দ করে বসে, কিন্তু তার বাবা মা কিছুতেই চন্দনকে মেনে নিতে চায় না। তাই কবিতা তার পরিবারের বিরুদ্ধে গিয়েই চন্দনকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, আর তারপর থেকে কবিতার পরিবারের লোকজন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু আজকে বৃষ্টি বাদলের দিনে কবিতার মা এবং বোন দুজনেই কবিতার কথা খুবই মনে করে, তাই তারা গাড়ি নিয়ে তখনই কবিতার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ড্রাইভার, গাড়ি আস্তে চালাও। উফ, এত বাজেভাবে গাড়ি চালাচ্ছ, ভীষণ কষ্ট হচ্ছে। আর মা, রাস্তাঘাটে এত জল জমে আছে কেন? এখানে কি কোনো ড্রেনেজ সিস্টেম নেই? ইস, মনে হচ্ছে যেন আমরা পুকুরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। ওই তো মা, ওই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই দিদির শ্বশুর বাড়ি। বিয়ের আগে দিদি একবার আমাকে দেখিয়েছিল, কিন্তু এখন এই হাঁটু ভর্তি জলে আমরা এত দূর পর্যন্ত হেঁটে যাব কিভাবে? এমনিতেই বৃষ্টি হচ্ছে, তার উপর রাস্তায় এত জল জমে আছে, আমরা তো ভিজে যাব মা। ভিজলেও কিছু করার নেই, আজকে আমি আমার বড় মেয়ের বাড়িতে যাবই। এত দূর যখন এসেছি, তখন আমার বড় মেয়ের সঙ্গে দেখা না করে আমি এখান থেকে যাব না। চল, আমরা বরং কবিতার বাড়িতে গিয়ে জামা কাপড় পাল্টে নেব। একটু কষ্ট করে চল মা।
এই বলে সঙ্গীতা দেবী তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটু ভর্তি জল পেরিয়ে কবিতার শ্বশুরবাড়ির সামনে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা কবিতাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা দেখে যে প্রচন্ড বৃষ্টির মধ্যে কবিতা বাড়ির সামনে বসে বসে জামা কাপড় কাচ্ছে, আর যা দেখে রিঙ্কি এবং তার মা দুজনেই আকাশ থেকে পড়ে। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না তাদের বাড়ির মেয়ে এতটা কষ্টে জীবন কাটাচ্ছে। মা, দিদির একই অবস্থা হয়েছে। আমার দিদি এরকম বৃষ্টির মধ্যে বাইরে ভিজে ভিজে জামা কাপড় কাচ্ছে, কিন্তু কেন? দিদিদের বাড়িতে কি জলের ব্যবস্থা নেই? চলো মা, দিদির কাছে যাই। দিদি কেন এত কষ্ট করছে আমাকে জানতেই হবে। আমার ভীষণ কান্না পাচ্ছে। তখনই তারা দেখে যে বাড়ির মধ্যে থেকে কবিতার শাশুড়ি মা রূপালী দেবী আরো অনেক অনেক জামা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে আসে। কি হলো, তোমার এখনো জামা কাপড় কাচা হলো না? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জামা কাপড় কাচতে তোমার তো দারুণ মজা হচ্ছে। এই নাও, আজকে আমি আমাদের বাড়ির সব জানালার দরজার পর্দা খুলে দিয়েছি, আর বিছানার চাদর বালিশের কভার সব খুলে এনেছি। আজকে যখন এতটা বৃষ্টি হচ্ছে তাহলে সবই কেচে ধুয়ে নাও। কিন্তু মা, আমি 2 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে বসে আছি। আপনি এমনিতেই আমাকে আজকে অনেক জামা কাপড় কাচতে দিয়েছেন, তারপর আজকে আবার পর্দা বিছানার চাদর এগুলো কাচার কি দরকার ছিল? এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে থাকলে আমার তো আবার শরীর খারাপ করবে। এমনিতেই আমার হাঁচি শুরু হয়ে গেছে। তাছাড়া তো জামা কাপড় আমি মেলবো বা কোথায়? বাবা, বড় লোকের বেটি গো আমার, বৃষ্টিতে ভিজলে নাকি ওনার শরীর খারাপ করে। এসব বড় লোকি চাল আমার বাড়িতে চলবে না। মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে এসেছো তুমি, তাই আমরা যেরকম ভাবে থাকি তোমাকে সেরকম ভাবে থাকতে হবে। আর এতই যদি তোমার এখানে থাকতে কষ্ট হয় তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার চোখে জল চলে আসে, আর সে চোখে জল নিয়ে আবার জামা কাপড় কাচতে শুরু করে। কবিতার উপর এরকম অত্যাচার দেখে তার মা এবং বোন কিছুতেই সহ্য করতে পারে না, আর তখনই তারা সেখানে তেড়ে আসে। আপনার সাহস কি করে হলো আমার মেয়ের উপর অত্যাচার করার? কি ভেবেছেন আপনি আমার মেয়েটাকে অত্যাচার করে মেরে ফেলবেন? এটা আমি কিছুতেই হতে দেব না। আমার মেয়েকে আপনারা কিভাবে রেখেছেন এখানে 2 মিনিট দাঁড়িয়েই আমি বুঝতে পেরেছি। মা কবিতা, তোর উপরে এত অত্যাচার হয় তুই একবারও আমাদেরকে ফোন করে জানাসনি কেন? মা, তোমরা এখানে হঠাৎ করে তোমরা এখানে কিভাবে এলে? আর আমার শ্বশুর বাড়ি বা তোমরা চিনলে কিভাবে? আজকে এতদিন পর আমার কথা বুঝি তোমাদের মনে পড়েছে? মা, এত কথা বলার সময় নেই মা, তুমি পুলিশকে ফোন করো। যতক্ষণ না পুলিশ এদেরকে গ্রেপ্তার করছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আমার দিদির অবস্থা কি হয়েছে আমি কিছুতেই আমার দিদির কষ্ট সহ্য করতে পারছি না। আমার দিদি যেখানে রাজমহলের মতো বাড়িতে রানীর মতো জীবন কাটাতো, সেখানে আমার দিদি এখন বাড়ির চাকর হয়ে গেছে। এরকম বলিস না বোন, আমি এখানে খুব ভালো আছি। আর তাছাড়া ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা তো মেনে নিতেই হবে। তোমরা যদি এখন পুলিশে খবর দাও তাহলে আমার সংসারটা একেবারে তছনছ হয়ে যাবে। আর তোমরা যে আজকে এখানে এসেছো এটা দেখে আমি খুব খুশি হয়েছি। চলো তোমরা ঘরের মধ্যে চলো। সঙ্গীতা দেবী এবং রিঙ্কি কোনো কথা শুনতে প্রস্তুত হয় না, কারণ তারা রূপালী দেবীর এরকম অত্যাচারী রূপ দেখে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত ছিল। আসলে রূপালী দেবী প্রচন্ড নিষ্ঠুর এবং অত্যাচারী মহিলা ছিল। শুধু তাই নয়, সে প্রচন্ড পরিমাণে লোভীও ছিল। তার ছেলে চন্দন বড়লোকের মেয়েকে বিয়ে করলেও যেহেতু কবিতা তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে করে, তাই তার বাবা মা কবিতার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে। সেই জন্য কবিতা তার বাপের বাড়ি থেকে কোনো রকম যৌতুক বা টাকা পয়সা শ্বশুর বাড়িতে নিয়ে আসতে পারে না। তাই রূপালী দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়, আর সে তার বৌমার উপর অত্যাচার করবে বলে ঠিক করে। বর্ষাকালের মধ্যেই চন্দন এবং কবিতার বিয়ে হয়। তাই রূপালী দেবী মনে মনে ভাবে, এদের বিয়েটা বর্ষাকালেই হয়েছে, একদিক থেকে সুবিধা হয়েছে। আমি বৌমার উপর বেশ ভালো মতো অত্যাচার করতে পারবো। ভেবেছিলাম বড়লোক বাড়ির মেয়েকে ছেলেটা বিয়ে করছে, আমি অনেক অনেক যৌতুক পাবো, জায়গা জমি পাবো, ফ্ল্যাট পাবো, কিন্তু আমি তো কিছুই পেলাম না। এবার এই মেয়েটাকে ভালো মতো আমি মজা দেখাবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রূপালী দেবী ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করে দেয়। একদিন কবিতা যখন স্নান করার জন্য বাথরুমে যাবে তখন, এই যে কোথায় যাচ্ছ তুমি? সংসারের সমস্ত কাজকর্ম রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ মা, আমার সব কাজ হয়ে গেছে, আমি এবার বাথরুমে যাচ্ছি। এই কটা জামা কাপড় আছে এগুলো কেচে আমি স্নান করে নেব। কিন্তু বাথরুমের কল থেকে জল পড়ছে না, মনে হচ্ছে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে। ট্যাঙ্কে জল ভরতে হবে। কোনো প্রয়োজন নেই ট্যাঙ্কে জল ভরার, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। যাও তুমি ছাদে চলে যাও, ছাদে গিয়ে এই সুন্দর বৃষ্টিতে স্নান করে চলে এসো, আর জামা কাপড়গুলোও কেচে নেবে। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা খুবই অবাক হয়।
কিন্তু মা, আমি বাথরুমে স্নান না করে বৃষ্টিতে ভিজতে যাব কেন? আমার এখন বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছা নেই। তাছাড়া আজকে আমাকে শ্যাম্পুও করতে হবে। এভাবে বৃষ্টির নোংরা জলে শ্যাম্পু করা ঠিক হবে না। আরে, আমি তোমাকে কি জন্য বৃষ্টির জলে স্নান করতে বলছি তুমি বুঝতে পারছো না? ও, তুমি তো আবার বড় লোকের মেয়ে, তাই তোমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কমই আছে। তুমি জানো না আমরা বর্ষাকালে ইলেকট্রিসিটি বিল যাতে কম আসে সেই জন্য সাশ্রয় করে চলি। এখন তুমি ট্যাঙ্কে জল ভরার জন্য মোটর চালালে ইলেকট্রিকের বিল বাড়বে, সেই জন্য কোনো দরকার নেই। পুরো বর্ষাকালটা তোমাকে বৃষ্টির জলে স্নান করতে হবে। যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি স্নান করে এসে আমাদেরকে খেতে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার ভীষণই খারাপ লাগে, কিন্তু তবুও সে কোনো কথা না বলে বৃষ্টির জলে স্নান করতে চলে যায়। আর সে বাইরে থেকে বৃষ্টির জলে জামা কাপড় কেচে নিয়ে আসে আর স্নানও করে নেয়। কিন্তু বৃষ্টির জলে স্নান করার পর তার গা হাত পা ভীষণ পরিমাণে চুলকাতে থাকে, কারণ বৃষ্টির জলে ভেজার পর অবশ্যই পরিষ্কার জল দিয়ে আরেকবার স্নান করার প্রয়োজন পড়ে। কিন্তু সেটাও কবিতার শাশুড়ি মা তাকে করতে দেয় না। নিরুপায় হয়ে কবিতা জামা কাপড় পরিবর্তন করে বাড়ির সবাইকে খাবার খেতে দেয়। সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে কবিতা যখন বাসন মাজতে যাবে তখনও সে দেখে যে রান্নাঘরে বেসিনের কল থেকে জল পড়ছে না। এ কি মা, এখনো তো কল থেকে জল পড়ছে না? আপনি কি এখনো পর্যন্ত ট্যাঙ্কে জল ভরেননি? ও, আপনি হয়তো ভুলে গেছেন। ঠিক আছে, আমি ট্যাঙ্কে জল ভরে দিচ্ছি, তারপর আমি বাসনগুলো মেজে নেব। এই, তোমাকে কে বললো আমি ট্যাঙ্কে জল তুলতে ভুলে গেছি? আমি তোমাকে বললাম না এই বর্ষাকালে আমি সাশ্রয় করতে ভালোবাসি। যতদিন বর্ষাকাল থাকবে ততদিন ট্যাঙ্কে জল ভরা হবে না। বৃষ্টির জলেই তুমি জামা কাপড় কাচবে, বাসন মাজবে, ঘর মুছবে, স্নান করবে, সবকিছু করবে। এমনকি পটি করার জলও তুমি বাইরে থেকে নিয়ে আসবে। বর্ষাকালে এটাই তো সুবিধা। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতা একেবারে আকাশ থেকে পড়ে। সে ভাবতেও পারেনি শ্বশুর বাড়িতে এসে তাকে বর্ষাকালে এভাবে কষ্টের মধ্যে দিন কাটাতে হবে। সেই সাথে কবিতা খুব ভালো মতোই বুঝতে পারে তার শাশুড়ি ইচ্ছাকৃতভাবে তার উপর অত্যাচার করছে, কিন্তু কবিতার কিছু করার থাকে না। সে মুখ বুঝে সবকিছু সহ্য করে। আর এরকম ভাবে প্রত্যেক দিন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির কাজকর্ম করার ফলে কবিতার প্রচন্ড পরিমাণে জ্বর আসে, এমনকি সে বিছানা থেকে উঠতেও পারে না। কি হলো মহারানী, এখনো শুয়ে আছো কেন? দুপুরবেলা ভাত খেয়ে ঘুমালে আর এখন সন্ধ্যা 6টা বেজে গেল, তবুও তোমার ঘুম ভাঙছে না? বাড়ির বউ এরকম ভাবে ভর সন্ধ্যাবেলা ঘুমালে সংসারের আয় উন্নতি সব চলে যাবে। তাড়াতাড়ি ওঠো। মা, এই বৃষ্টিতে ভেজার জন্য আমার প্রচন্ড জ্বর এসেছে আর আমার মাথাও প্রচন্ড যন্ত্রণা করছে। আমি একদম উঠে দাঁড়াতে পারছি না মা। ওরে বাবা, বড়লোকের মেয়ের ঢং কম না। এসব বড়লোকি চাল আমার বাড়িতে চলবে না। অল্প একটু বৃষ্টিতে ভিজলে আবার কারোর জ্বর হয়? আমরা কি বৃষ্টিতে ভিজি না মনে করেছো? তুমি বাড়িতে আসার আগে পর্যন্ত আমি তো বর্ষাকালে এরকম ভাবে ভিজে ভিজে বাড়ির সব কাজ করতাম। চুপচাপ নাটক না করে উঠে পড়ো। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার পকোড়া খাওয়ার খুবই ইচ্ছা করছে। তুমি আমার জন্য চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এসো, যাও। শাশুড়ি মায়ের কথা শুনে কবিতার কিছু বলার থাকে না। সে গায়ে জ্বর নিয়ে খুবই কষ্ট করে উঠে দাঁড়ায় আর কোন রকম ভাবে ধীরে ধীরে সে রান্নাঘরে চলে যায়। কিন্তু পকোড়া বানানোর সময় কবিতা দেখে যে বাড়িতে চিকেন শেষ হয়ে গেছে। এর ফলে তার শাশুড়ি মা সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তাকে বাজার থেকে চিকেন কিনতে পাঠিয়ে দেয়। আর কবিতা যেহেতু গায়ে জ্বর থাকে তাই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর ফলে তার প্রচন্ড পরিমাণে শীত করে আর সে কাঁপতে কাঁপতে কোন রকমে বাজারে গিয়ে পৌঁছায়। কবিতা যখন চিকেন কেনার জন্য দোকানে যায় তখনই পাশে এক ইলিশ মাছের দোকানে কবিতা তার বাবাকে ইলিশ মাছ কিনতে দেখে। না, বাবা যদি আমাকে এরকম অবস্থায় দেখে তাহলে বাবা জেনে যাবে আমি আমার শ্বশুর বাড়িতে ভালো নেই, তাই আমি বাবার সামনে কিছুতেই যেতে পারবো না। এই বলে কবিতা লুকিয়ে পড়ে। এরকম ভাবেই কবিতা তার শ্বশুর বাড়িতে বছরের পর বছর কাটিয়ে দেয়। কিন্তু আজকে কবিতার মা এবং বোন সমস্ত সত্যি ঘটনা জানতে পারে, তাই তারা পুলিশকে ফোন করতে যায়। তখনই রূপালী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দিদি, আপনারা দয়া করে পুলিশে ফোন করবেন না। আমি আমার বৌমার উপর অত্যাচার করে খুব ভুল করে ফেলেছি। আমি আর কখনো এরকম করব না। আমি আমার বৌমাকে এবার খুব সুখে রাখবো, আমি কথা দিচ্ছি। দয়া করে আপনারা পুলিশে খবর দেবেন না দিদি। কবিতাও তার মা এবং বোনকে অনেক করে অনুরোধ করে যাতে তারা পুলিশে খবর না দেয়। তাই কবিতার মা এবং বোন কোনো কথা না বলে সেদিন বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়িতে গিয়ে তারা কবিতার বাবাকে সব কথা বলে। আর মোহনবাবু তার মেয়ের কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে তার প্রপার্টির অর্ধেক অংশ কবিতার নামে লিখে দেয়। সেই সাথে কবিতা এবং তার শ্বশুরবাড়ির পরিবারের থাকার জন্য শহরের একটা ভালো জায়গায় মোহনবাবু তাদের জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে দেয়। সেই সাথে
সাথে তার বন্ধুর কোম্পানিতে কবিতার স্বামী অর্থাৎ চন্দনকে ম্যানেজার হিসেবে নিযুক্ত করে। আর তারপর থেকে কবিতার শাশুড়ি মা তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। এভাবেই কবিতা তার শ্বশুরবাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।